এখন আমরা করব 20 দাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো করব। প্রথম হচ্ছে একেরটা, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়িয়ে দিই তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে সেটা চাইছে। বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা মানে কি, যেটা ছিল তার উপর 10% বেড়ে যাবে, কিন্তু এখানে বাহুর দৈর্ঘ্য দেয়া নেই প্রথমে, তাই আমাকে প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। আমরা এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেটা, সেটা আমরা এক্স ধরতে পারি, কিন্তু আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য 100x ধরবো, ঠিক আছে? কারণ এতে ক্যালকুলেশনের সুবিধা এবং এটাই ধরাটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, ধরে নিচ্ছি, ধরি বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহুর দৈর্ঘ্য, মানে প্রথমে যে বাহুর দৈর্ঘ্যটা ছিল, প্রাথমিক বাহুর দৈর্ঘ্য, সেটা আমরা ধরে নেব 100x, এত একক, সেটাকে আমরা হচ্ছে 100x ধরে নেব, ঠিক আছে? তাহলে এখানে যদি প্রাথমিক ক্ষেত্রফল বের করে নিই, প্রথমে যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ছিল সেটা যদি আমরা বের করে নিই, তো প্রাথমিক ক্ষেত্রফল তাহলে কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। এরকম যদি একটা বর্গক্ষেত্র হয়, এর প্রত্যেকটা বাহু হচ্ছে 100x করে, ঠিক আছে? এর প্রত্যেকটা বাহু 100x করে, তো এর ক্ষেত্রফল কত হবে? বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 100x ইন্টু 100x। তাহলে এখানে যেটা হবে 100x ইন্টু 100x, এত বর্গ একক হবে, এত বর্গ একক হবে, 100x ইন্টু 100x এত বর্গ একক। এবার এটা গুণ করলে কত হচ্ছে, এখানে চারটে শূন্য হয়ে যাচ্ছে একের পাশে, একটা দুটো তিনটে চারটে, 10,000 x গুণ করলে হচ্ছে x স্কোয়ার এত বর্গ একক। এটা হচ্ছে বর্গক্ষেত্রটার প্রাথমিক ক্ষেত্রফল। এবার কি করছে, 10% বৃদ্ধি করলে, 10% বৃদ্ধি করলে, 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা নানাভাবে করতে পারি। প্রথমে ছিল হচ্ছে 100x ছিল, এবার 10% বৃদ্ধি করা মানে হচ্ছে 100x তার উপর 10% বাড়বে, তার উপর 10% বাড়বে, ঠিক আছে? এইভাবে করতে পারি। এত একক, এত একক। প্রথমে এখানে ছিল কত, এটা কি করলাম, এখানে প্রথমে ছিল হচ্ছে 100x, ঠিক আছে? এটা প্রথমে ছিল, এবার বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে কি হবে, যোগ হবে, বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে যোগ হবে, যা এখানটা মান ঢাকা পড়ে গেছে, যোগ হবে। এবার 100x এর ওপরই আবার 10% বাড়বে, যে যে দৈর্ঘ্যটা ছিল তার তার 10% বেড়ে যাবে বলে এখানে যোগ হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করে নিই, 100x এখানে কমন যাচ্ছে, 100x কমন গেলে এখানে থাকছে 1 প্লাস এখানে 10% মানে হচ্ছে 10/100, শূন্য শূন্য কাটছে, এখান থেকে আমি যদি করি 100x, আর এখানে 10 একে 11 ইন্টু 11 10 এত একক, শূন্য শূন্য কাটছে, তার মানে হচ্ছে 110x। এটা হচ্ছে, এইভাবে করতে পারি। আরও অন্যভাবে করা যায়, কেউ বলতেই পারে এখানে দুটো লাইন আমি এক্সট্রা করে ফেলেছি, তাহলে এইভাবে কেউ করতে পারে। এখান থেকে সরাসরি, এখান থেকে কমন টমন না নিয়ে, এত খাটাখাটি না করে এখানে লিখতে পারে 100x প্লাস 100x ইন্টু 10, এখানে পার্সেন্টেজ তুলে নিচে হচ্ছে 100 চলে আসতো, ঠিক আছে? 100 চলে আসতো, এখানে সমান হবে এত একক, এখানে 100 চলে আসতো, তো এখানে 100 কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে কত থাকছে, 100x প্লাস হচ্ছে এখানে 10x হয়ে যাচ্ছে, 10x এত একক, তাহলে হচ্ছে 1110, 110 একক হয়ে গেল, 110 একক, 10x একক। ওকে, এইভাবে করতে পারে কেউ, ঠিক আছে? কেউ এইভাবে করতে পারে, অথবা কেউ যদি ভাবে যে এই পুরো পার্টটা যেটা করলাম, এটা এইভাবে না করে সরাসরি বাহুর দৈর্ঘ্য বলে এখানে একদম সমান দিয়ে এটা লিখতে পারে, একদম এটা লিখতে পারে যে 100x
ইন্টু 10% বৃদ্ধি পাচ্ছে, 10% বৃদ্ধি পাওয়া মানে কি 100 থাকলে 110 হয়ে যাবে। 10% বৃদ্ধি মানে কি, ঠিক আছে, 10% বৃদ্ধি মানে কি 100 থাকলে হয়ে যাবে 110। 10% বেড়ে যাওয়া মানে কি আগে যদি 100 থাকতো এখন হয়ে যাবে 110। তাহলে বৃদ্ধি পাবে যেহেতু, তার জন্য এখানে 110টা উপরে বসবে, নিচে হচ্ছে 100 বসবে। এত একক, এত একক হয়ে যাবে। এখানে 100-র সঙ্গে 100 কেটে যাচ্ছে, তাহলে এখানে বেরিয়ে যাচ্ছে 110x এত একক। এইভাবেও কেউ করতে পারে সরাসরি, ঠিক আছে, এই পুরোটা এখান থেকে এতটা, বা এটা না করে এইটুকু করতে পারে, অথবা কেউ ঐকিক নিয়মেও করতে পারে। যদি কেউ ঐকিক নিয়মে করে তখন সে ঐকিক নিয়মে করতে পারে, যে কোনোভাবে খুশি করা যায়। তাহলে বেসিক্যালি আমি এখানে কি করছি, 10% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে, এখানে 110x হচ্ছে। আমি এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। এবার এই এত বড় ক্যালকুলেশন এখানে 3 লাইনের জায়গায় এটাকে 2 লাইনে করতে পারি, একই ব্যাপার। 3 লাইনের জায়গায় এটা 3 লাইন হয়ে গেছে, ওকে। আচ্ছা যাই হোক, 3 লাইনের জায়গায় 2 লাইন, 3 লাইন, যাই হোক, এভাবে করতে পারি কমন না নিয়ে। এখানেই 100% তুললাম, নিচে 100 চলে এলো, কেটে দিলাম, এভাবে করতে পারি। এবার সরাসরি এভাবে করতে পারি, 110/100, ঠিক আছে, 110/100 করে দিয়ে করতে পারি। 100 কেটে যাচ্ছে এখানে, তাহলে 110x হয়ে গেল। অনেকে ঐকিক নিয়মে করতে পারে, তৈরাসিকে করতে পারে, যা খুশি করে করতে পারে। তবে এটাই সব থেকে হচ্ছে ছোটো পদ্ধতি, এইটুকু 2 লাইনে, ঠিক আছে। এটা বেরিয়ে গেল, তাহলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বেরিয়ে গেল। তাহলে নতুন ক্ষেত্রফল কত হলো, তাহলে অতএব নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল কত হলো, নতুন ক্ষেত্রফল সমান, এখানে বাহুর দৈর্ঘ্য কত করে হয়ে গেছে 110x, তাহলে 110x ইন্টু 110x, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য এত বর্গ একক। এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল বেরিয়ে গেল, এত বর্গ একক। 110 11 11 গুণ করলে হচ্ছে 121 121, আর পাশে দুটো হচ্ছে 0, এত x x গুণ করলে হচ্ছে x স্কয়ার এত বর্গ একক। এটা হচ্ছে এখনকার ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফল ছিল 10,000, এখানে 12,100 বেরিয়েছে, তাহলে আগে ক্ষেত্রফল ছিল 10,000 x স্কয়ার, এখন বেরিয়েছে 12,100 x স্কয়ার। তাহলে ক্ষেত্রফল এখানে অবভিয়াসলি বেড়েছে, আগে 10,000 ছিল, এখানে 12,000 আসছে। x স্কয়ারটাকে যদি বাদ দিই 12,100 আসছে, তাহলে বৃদ্ধি পেয়েছে। অতএব ক্ষেত্রফলের বৃদ্ধি, অতএব ক্ষেত্রফলের বৃদ্ধি, ক্ষেত্রফলের বৃদ্ধি তাহলে কত হচ্ছে, ক্ষেত্রফলের বৃদ্ধি সমান হচ্ছে যেটা হচ্ছে অন্তিম ক্ষেত্রফল, অন্তিম ক্ষেত্রফল থেকে প্রাথমিক ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। এখন নতুন ক্ষেত্রফল হচ্ছে 12100 x স্কয়ার, এটা থেকে বিয়োগ যাবে হচ্ছে 10,000, আগে যেটা ছিল 10,000 x স্কয়ার এত বর্গ একক, এত বর্গ একক। বিয়োগ করলে এখানে কত হচ্ছে 2100 x স্কয়ার এত বর্গ একক, 2100 বর্গ একক, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি পেয়েছে কত, 2100 বর্গ একক। এবার আমাকে বের করতে হবে যে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বের করছি। ক্ষেত্রফল বৃদ্ধির হার, যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে সেটা এখানে ওপরে বসবে, আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা হচ্ছে নিচে বসবে। আগে ক্ষেত্রফল কত ছিল 10,000 x স্কয়ার, 10,000 x স্কয়ার, সেটা নিচে বসবে, ইন্টু হচ্ছে 100 হবে, পাশে পার্সেন্টেজ দিতে হবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল যতটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে ওপরে বসবে, আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা নিচে বসবে, ইন্টু 100 বাসে পার্সেন্টেজ। তো এখানে কাটাকাটি যদি করি, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার, তাহলে পড়ে থাকছে 21%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 21%, ঠিক আছে। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে 21 হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে কেউ ঐকিক নিয়ম কিংবা তৈরাসিকে করতে পারে। কীরকমভাবে দেখিয়ে দিচ্ছি, যে আগের ক্ষেত্রফল যদি ঐকিকই করে দিই, তো আগের ক্ষেত্রফল 10,000 x স্কয়ার, 10,000 x স্কয়ার এত বর্গ একক, বর্গ একক, ঠিক আছে। হলে বৃদ্ধি কত হয়েছে, আগের ক্ষেত্রফল যদি এত বর্গ একক হয় তাহলে বৃদ্ধি হচ্ছে কি 2100 বর্গ, 2100 x স্কয়ার এত বর্গ একক,
ঠিক আছে, এত বর্গ একক। তাহলে আগের ক্ষেত্রফল যদি 1 বর্গ একক হলে তাহলে বৃদ্ধি কত হবে? এখানে 1 হলে এটা ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে। তাহলে 2100 এক্স স্কোয়ার যে আছে তার নিচে বসবে কত? এখানে জায়গার একটু কম পড়ছে, 10,000, 4টে শূন্য, 10,000 এক্স স্কোয়ার এত বর্গ একক, কমা দিচ্ছি, বর্গ একক। ঠিক আছে, এইবার শতকরা বৃদ্ধি বের করতে গেলে সবসময় হচ্ছে 100 বের করতে হয়। ঠিক আছে, 100 হলে কত হবে? তো এখানে যেটা হবে সেটা আমি নিচে লিখছি। তাহলে হচ্ছে 2100 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 10,000 এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 100 এত বর্গ একক। এখানে দুটো শূন্য কাটছে, দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে 21 বর্গ একক, মানে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাচ্ছে? 21%। তাহলে আমরা এইভাবে করতে পারি অথবা এইভাবে করতে পারি। এটা হচ্ছে সরাসরি নিয়ম, আর এটা হচ্ছে ঐকিক নিয়মে করতে পারি। তো এই রাশিকে করতে পারতাম। আর শতকরা মানে বের করা মানে হচ্ছে 100 কত বৃদ্ধি পাবে সেটা হচ্ছে বের করা। ঠিক আছে, তাহলে এখানে লিখবো যে অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি তাহলে কত? তাহলে ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 21%। এটাই হচ্ছে। এরপরে আমরা করব দুয়েরটা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? ঠিক আছে, এখানে দৈর্ঘ্যকে বাড়াচ্ছে 10% আর প্রস্থকে 10% কমিয়ে দিচ্ছে। তাহলে বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। ধরে নিচ্ছি, এখানে ধরি আয়তক্ষেত্রটির প্রাথমিক দৈর্ঘ্য সেটা ধরে নিচ্ছি 100 এক্স একক, এবং প্রস্থ যেটা সেটা ধরে নিচ্ছি 100 ওয়াই একক। ঠিক আছে, প্রস্থটা ধরে নিচ্ছি 100 ওয়াই একক। এখানে আগে একটা জিনিস লিখতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে এক্স গ্রেটার দেন 0, আগে অঙ্কটা লিখে নেবে। ওখানে ধরার পরে 100 এক্স ধরেছিলাম বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ওখানে ধরে নেবে শুধু এক্স গ্রেটার দেন 0, আর ওয়াই এখানে এক্স ওয়াই দুটোই গ্রেটার দেন 0 থেকে এরা বড়। ঠিক আছে, তাহলে এখানে এদের প্রাথমিক দৈর্ঘ্য একটা আয়তক্ষেত্র আছে এরকম, যার প্রাথমিক দৈর্ঘ্য, এখানে ছবির যদিও দরকার নেই, আমি তবুও ছবি আঁকছি। এর প্রাথমিক দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি 100 এক্স একক, আর এর প্রস্থ ধরে নিচ্ছি 100 ওয়াই একক। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল যদি বের করি, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল তাহলে কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 100 এক্স আর প্রস্থ হচ্ছে 100 ওয়াই। তাহলে 100 এক্স ইন্টু 100 ওয়াই, 100 এক্স ইন্টু 100 ওয়াই এত বর্গ একক হয়ে যাবে, কারণ এখানে দুটো একক গুণ হচ্ছে, এখানে একটা একক, এখানে একটা একক, একক বর্গ একক হয়ে যাবে। তাহলে এখানে কতগুলো শূন্য হচ্ছে? একের পাশে হচ্ছে 4টে শূন্য। ঠিক আছে, 4টে শূন্য, এত এক্স ওয়াই এত বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার কি করছে? দৈর্ঘ্যটাকে 10% বাড়াচ্ছে। ঠিক আছে, 10% বৃদ্ধি পেলে এখন দৈর্ঘ্য তাহলে কত হবে? এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য তাহলে কত হবে? ছিল কত? ছিল এখানে 100x ছিল দৈর্ঘ্য যেখানে 100x ছিল। 10% বৃদ্ধি পেলে তাহলে কত হবে? প্লাস হবে, বৃদ্ধি যেহেতু পাচ্ছে প্লাস হবে। তাহলে 100x এর ওপরেই 10% বাড়বে, 100x ইন্টু 10%, এটা হবে এত একক হবে। ঠিক আছে, এখানে যদি আমি করি, ক্যালকুলেশন করি এখানে, তো 100x পার্সেন্টেজ তুলে হচ্ছে নিচে 100 আসবে, এখানে একক হবে।
একশোর সাথে একশো কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে পড়ে থাকছে 100x প্লাস হচ্ছে এখানে 10x, 100x প্লাস হচ্ছে 10x এত একক, তাহলে হচ্ছে 110x এত একক। ঠিক আছে, এখন দৈর্ঘ্য বেরিয়ে গেল 110x। এবার এটাকে আমরা সরাসরিও করতে পারছি, অর এইভাবে করতে পারতাম এটাকে। এই যে 10% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য যেটা আছে, এটাকে আমরা সরাসরি এইভাবে করতে পারতাম। এই পার্টটা না করে আমরা সরাসরি এখান থেকে এই পার্টটাও করতে পারতাম এইভাবে যে এখানে বাহু দৈর্ঘ্য ছিল 100x, 10% বৃদ্ধি পাওয়া। 10% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে দুটো জিনিস, আগে ছিল 100, এখন হয়ে যাবে কত, 10 বেড়ে গেলে 100 থেকে, তাহলে 110 হয়ে যাবে। এখানে যেহেতু বৃদ্ধি পাবে তার জন্য বড়টা ওপরে বসবে 110 আর ছোটোটা নিচে যাবে 100। ঠিক আছে, এত একক। এইভাবে করতে পারি সরাসরি। এখানে 100 100 কেটে যাবে, তাহলে এখানে 110-এর সঙ্গে x গুণ করলে 110x এত একক হয়ে গেল। তাহলে 10% বৃদ্ধি পেলে এখন দৈর্ঘ্য হচ্ছে 110x একক। ঠিক আছে, এরপরে যেটা আমরা করব, 10% যে হ্রাস পাচ্ছিল, হ্রাস পেলে প্রস্থ কত হবে সেটা বের করব। এবার যেটা হচ্ছে 10% হ্রাস পেলে প্রস্থ তাহলে কত হবে, 10% হ্রাস পেলে এখন প্রস্থ, 10% হ্রাস পেলে এখন প্রস্থ, এখন প্রস্থ তাহলে কত হবে, প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল হচ্ছে কত 100y ছিল। 10% হ্রাস পাবে, হ্রাস পাবে মানে এখানে কি করতে হবে, হ্রাস পেলে এখানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, কত হ্রাস পাবে, 10%, তাহলে এটা ইন্টু 10% হবে, এটা হবে এখন প্রস্থ এত একক। এবার এখানে যদি পার্সেন্টেজটা তুলে দিই, এখানে পার্সেন্টেজ তুলে হচ্ছে নিচে 100 আসবে, সরি 100 আসবে, 100 100 কেটে যাবে, তাহলে 100y মাইনাস এখানে 10y হবে, xy মাইনাস 10y, তাহলে এখানে কত হচ্ছে 90y 90y হয়ে যাচ্ছে। তাহলে 10% হ্রাস পেলে এখন প্রস্থ তাহলে কত হচ্ছে 90y। এবার যেটা আমরা এটাকে আমরা এইভাবে না করে সরাসরিও করতে পারতাম, এটাকে এইভাবে না করে এখান থেকে আমরা সরাসরি করতে পারি, এটা না করে এটার পরিবর্তে আমরা এইভাবে করতে পারি। 10% হ্রাস পেলে প্রস্থ এখানে লিখবো সমান দিয়ে, আচ্ছা 10% হ্রাস পাচ্ছে এখানে, ঠিক আছে, তাহলে প্রথমে ছিল 100 যদি থাকে, তাহলে হ্রাস পেলে কত হয়ে যাবে, 10 যদি কমে যায়, 10% হ্রাস মানে 100-এ 10 কমে যাওয়া, 100-এ 10 কমে যাওয়া, তাহলে 100 ছিল 10 কমে গেলে কত হবে, 90 হয়ে যাবে। ঠিক আছে, এখানে দুটো টার্ম, এই দুটো টার্ম গুরুত্বপূর্ণ। 10% হ্রাস পাওয়া মানে ছিল 100 হয়ে গেল 90, তাহলে এখানে 100y ছিল, যেখানে যেহেতু এখানে হ্রাস পাবে তাই এখানে ছোটোটা উপরে বসবে, 90 ডিভাইডেড বাই 100 এত একক, এত একক। ঠিক আছে, এখানে 100-এর সাথে 100 কাটছে, তাহলে হচ্ছে 90y এত একক, 90y। দৈর্ঘ্য কত বেরিয়েছিল 110x, আর ক্ষেত্র এই প্রস্থ এখানে বেরিয়ে গেল 90y। তাহলে এখন ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, অতএব এখন ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল তাহলে কত হবে, এখন ক্ষেত্রফল সমান হচ্ছে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে পারি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 110x আর প্রস্থ হচ্ছে 90y, একক একক গুণ করলে এখানে হয়ে যাবে বর্গ একক, ক্ষেত্রফলে বর্গ একক হবে। তো এখানে 9 হচ্ছে 99, 99 আর দুটো শূন্য, 9900xy এত বর্গ একক। ঠিক আছে, 9900xy এত বর্গ একক, তাহলে এটা হচ্ছে এখন ক্ষেত্রফল। তাহলে এখানে কি হচ্ছে, আগের ক্ষেত্রফল ছিল 10,000 xy ছিল, এখানে 9900 xy হয়ে গেছে, তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল যদি হ্রাস পেয়ে থাকে তাহলে অতএব ক্ষেত্রফলের হ্রাস, ওখানে চেয়েছিল বৃদ্ধি না হ্রাস পাবে, তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ক্ষেত্রফল হচ্ছে হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষেত্রফলের হ্রাস, তাহলে কত হচ্ছে, ক্ষেত্রফলের হ্রাস ছিল হচ্ছে 10,000, 4টে শূন্য 10,000 xy, সেখান থেকে বিয়োগ হয়ে যাবে 9,900, মানে প্রাথমিক ক্ষেত্রফল থেকে অন্তিম ক্ষেত্রফল হচ্ছে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এত বর্গ একক, প্রাথমিক ক্ষেত্রফল থেকে অন্তিম ক্ষেত্রফল বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 100 xy হয়ে যাবে, 100 xy এত বর্গ একক, ক্ষেত্রফলের হ্রাস হচ্ছে 100 xy। এবার বের করতে হবে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেয়েছে, অতএব ক্ষেত্রফল হ্রাসের হার, অতএব ক্ষেত্রফল হ্রাসের হার
ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেয়েছে এবার বের করছি। তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে সেটা উপরে বসবে, ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে সেটা উপরে বসবে। তো 100xy এটা হ্রাস পেয়েছে, এটা হচ্ছে উপরে বসবে। আগের ক্ষেত্রফল কত ছিল? আগের ক্ষেত্রফল ছিল 10,000xy, 10,000xy নিচে বসবে, ইন্টু হচ্ছে 100%, ইন্টু 100%। তো এখান থেকে দুটো শূন্য কাটছে, এখানের সঙ্গে দুটো শূন্য কাটছে, xy এর সঙ্গে xy কাটছে, তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে? 1% হ্রাস পেয়েছে, 1%। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1% হ্রাস পেয়েছে। ওকে, এটাই হবে উত্তর। এখানে উত্তর লিখতে হবে যে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1% হ্রাস পেয়েছে। ঠিক আছে, এটাকে কেউ এইভাবে না করে যে ক্ষেত্রফল হ্রাসের হার এইভাবে যে বের করলাম, এটাকে না কেউ এইভাবে না করে ত্রৈরাশিকে করতে পারে, ত্রৈরাশিকে বা ঐকিক নিয়মে করতে পারে। আমি আগে দেখিয়েছি এইভাবে, সেভাবে করা যেতে পারে। যেখানে 10,000-এ হ্রাস পেয়েছে কত? 10,000 হ্রাস পেয়েছে 100xy, 10,000 এ হ্রাস পেয়েছে 100xy, তাহলে একে কত? আর শতকরা মানে সবসময় 100-এ কত বের করতে হবে। ঠিক আছে, 100-এ তাহলে কত হ্রাস পাবে সেটা আমাকে বের করলেই বেরিয়ে যাবে। যেখানে যদি আমি ছোট করে দিই, কিছু না লিখে ত্রৈরাশিকে, ঐকিক নিয়মে 10,000-এ হ্রাস পেয়েছে কত? 100xy, 10,000 এ হ্রাস পেয়েছে 100xy, তো একে কত? তাহলে 100xy ডিভাইডেড বাই 10,000xy। আর শতকরা মানে হচ্ছে সবসময় 100-এ কত বের করতে হবে? শতকরা মানে সবসময় কত? কিসে বের করতে হবে? 100-এ। তাহলে এটাকে কি করতে হবে? এখানে 100 দিয়ে গুণ হয়ে যাবে। আচ্ছা, এখানে xy কেটে যাচ্ছে, ঠিক আছে, লেখার জায়গা কম আছে তাই xy লিখছি না। এখানে 4টে শূন্য হচ্ছে, আর এখানে ওপরে হচ্ছে 100। তো এখানে সব শূন্য শূন্য সব কেটে যাচ্ছে, এখানে থাকছে 1। তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাচ্ছে? 1, মানে 1 এখানে বর্গ একক, এখানে লেখার জায়গা নেই, আমি জাস্ট এটা রাফে দেখাচ্ছি। তো এইভাবে করতে পারি। এখানে বর্গ একক, এখানে বর্গ একক সব লিখতে হবে। এখানে যে আগের ক্ষেত্রফল এত বর্গ একক হলে এখন ক্ষেত্রফল হবে 100xy বর্গ একক, একে কত আর এখানে 100 কত, এত 1 বর্গ একক তাহলে হ্রাস পাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে, তাহলে এখানে 1 বর্গ একক। ঠিক আছে, বোঝা গেছে এটা? ঠিক আছে, এখানে 3 নম্বর অঙ্কটা কি বলছে? একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের ওপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? এখানে বলছে একটা আয়তক্ষেত্র আছে, এরকম একটা হচ্ছে আয়তক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। আমি যদি এই কর্ণটা এঁকে নিই, এই কর্ণটার দৈর্ঘ্য, যে কোনো কর্ণ, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কর্ণ হচ্ছে সমান হয়। এখানে কর্ণের দৈর্ঘ্য বলেছে 5 সেমি। এরপরে বলছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, তার মানে হচ্ছে এখানে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, দুটো কর্ণই আঁকতে হবে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এখানে আমি নাম দিয়ে দিলাম, এটা ও নাম দিয়ে দিচ্ছি। এখানে আয়তক্ষেত্রটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি, আর এদিকে হচ্ছে ডি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের প্রস্থের ওপর একটি লম্বের দৈর্ঘ্য 2 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে এই প্রস্থের ওপর একটা লম্ব টানবো। প্রস্থের ওপর এখানে লম্ব টানছে, যার দৈর্ঘ্য হচ্ছে এখানে, এখানে যদি আমি ই নাম দিয়ে দিই, ঠিক আছে, এটা হচ্ছে 2 সেমি। এই লম্বটার দৈর্ঘ্য ওইটা হবে 2 সেমি। ঠিক আছে, তাহলে চাইছে যে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত হবে এখানে সেটা বের করতে হবে। এখানে লিখতে হবে তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের, এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও থেকে প্রস্থের ওপর অঙ্কিত লম্ব, প্রস্থ বিসি এর ওপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব ও ই। তাহলে এখানে যেটা বলছে বিসিটি, এই যে আয়তক্ষেত্র আছে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু এখানে ও থেকে হচ্ছে বিসি, প্রস্থের ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ওই, মানে এখানে ওইটা হচ্ছে বিসি এর ওপর লম্ব। এবার হচ্ছে ত্রিভুজ বিডিসি এর, ত্রিভুজ বিডিসি, এই যে ত্রিভুজ হচ্ছে বিডিসি, ত্রিভুজ বিডিসি এর বিডি কর্ণ যে আছে তার মধ্যবিন্দু ও,
কারণ হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু ও, ঠিক আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এর কারণ হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এর কারণ হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার জন্য এখানে এটা হচ্ছে যে দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এইটা এটার সঙ্গে সমান। ও হচ্ছে বিডি এর মধ্যবিন্দু। এবার হচ্ছে এখানে ওই যেটা আছে সেটা হচ্ছে এর সাথে সমান্তরাল, ওইটা এর সাথে ডিসি এর সাথে সমান্তরাল, ঠিক আছে। এখানে এবার বলতে পারি আমি যে ওইটা সমান্তরাল হবে ডিসি এর সাথে। ওইটা ডিসি এর সাথে সমান্তরাল, তার কারণ বলছি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি করে হয়, আর এটাও তো 90 ডিগ্রি। দুটো এটাও 90 ডিগ্রি, এই লাইনের ওপর এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এরা দুজনে কি হবে, পরস্পর সমান্তরাল হবে। যেহেতু কোণ এটা OEB সমান হচ্ছে কোণ DCB সমান হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, তার জন্য হচ্ছে এখানে এই দুটো লাইন হচ্ছে সমান্তরাল। আচ্ছা, তাহলে এখান থেকে কি বলতে পারি? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে ডিসি সমান 2 ইন্টু ওই। এখানে একটা উপপাদ্য আছে যেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের আমি যদি এখানে দেখিয়ে দিই, এই যে এরকম এখানে ত্রিভুজটা আছে বিসিডি, এই যে ত্রিভুজটা, কোনো ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকা যায়, তা এই যে 3 নম্বর বাহুটাকে কি করবে, এটাকেও সমান দুভাগে ভাগ করবে, এটাকেও সমদ্বিখণ্ডিত করবে, এবং এই যে বাহুটা, এই যে ওইটা, সেটা হচ্ছে ডিসি এর অর্ধেক হবে। তার মানে হচ্ছে ডিসিটা ওই এর দ্বিগুণ হবে। কি উপপাদ্যটা হচ্ছে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকা যায়, সেটা 3 নম্বর বাহুটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, এবং এই বাহুটা, এই যে ওইটা ডিসি এর অর্ধেক হবে, তার মানে হচ্ছে ডিসি ওই এর দ্বিগুণ হবে, ঠিক আছে। এটাই হচ্ছে উপপাদ্য। এবার ওই এর দৈর্ঘ্য এখানে কত ছিল, ওই এর দৈর্ঘ্য এখানে বলে দিয়েছিল, ওইটা হচ্ছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওখানে 2 সেমি বলে দিয়েছিল, তাহলে এখানে 2 ইন্টু 2 এত সেমি, তার মানে হচ্ছে 4 সেমি। তাহলে ডিসি সমান হচ্ছে এখানে বেরিয়ে গেল 4 সেমি। ডিসি হচ্ছে 4 সেমি, আর বিডি এখানে বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, বিডি হচ্ছে কর্ণ, বিডি হচ্ছে 5 সেমি, ঠিক আছে। বিডি যদি 5 সেমি হয়, তাহলে এই ত্রিভুজটা আমি নিয়ে নিচ্ছি, এই যে সমকোণী ত্রিভুজ বিসিডি, যার এই কোণটা হচ্ছে সমকোণী, পুরো ত্রিভুজটা নিচ্ছি। সমকোণী ত্রিভুজ বিসিডি এর, ঠিক আছে, এই ত্রিভুজটার হচ্ছে আমি ওখানে ধরে নিচ্ছি সমকোণী ত্রিভুজ হচ্ছে বিসিডি এর। আমি কি লিখতে পারি, বিসিডি এর এখানে আমি লিখতে পারি যে এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বলে দিয়েছে বিসিডি, কোণ হচ্ছে বিসিডি সমান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি বিডিটা এখানে বলে দিয়েছে, বিডিটা হচ্ছে 5 সেমি, ডিসিটা এইমাত্র বেরিয়েছে, ডিসিটা হচ্ছে 4 সেমি। আমি ধরে নিচ্ছি যে বিসি যেটা আছে, বিসিটা হচ্ছে এক্স সেমি, এই যে বিসিটা আছে যেটাকে আমরা এক্স ধরছি, এটা হচ্ছে 5 দিয়েছে, এটা 4 বেরিয়েছে, আর এটাকে এক্স ধরে নিচ্ছি।
তাহলে আমি কি লিখতে পারি, এই সমকোণী ত্রিভুজটার, এই যে সমকোণী ত্রিভুজটা, এটাকে যদি আমি এখানে এঁকে নিই, যে এরকম হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ। তো এখানে বিডিটা হচ্ছে অতিভুজ। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে যদি লম্ব ভাবি তো এটা হচ্ছে ভূমি হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, লিখতে পারি এখানে যে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে বিডি স্কয়ার, মানে এখানে লিখতে পারি হচ্ছে বিডি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার বা সিডি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে এখানে কার কার মান আমাকে দেওয়া আছে, বিডির মান দেওয়া আছে এখানে 5, 5 স্কয়ার বসাচ্ছি, বিসির মান হচ্ছে এখানে আমি এক্স ধরেছি, তাহলে এক্স স্কয়ার লিখছি, আর সিডির মান যেটা দিয়েছে, সিডির মান হচ্ছে 4 দিয়েছে, তাহলে 4 স্কয়ার লিখছি। তাহলে এখানে এক্স স্কয়ার সমান কত বেরোচ্ছে, 5 স্কয়ার, 4 স্কয়ারটার দিকে পাঠালে মাইনাস হচ্ছে 4 স্কয়ার, তাহলে 5 স্কয়ার হচ্ছে 25, মাইনাস হচ্ছে 4 স্কয়ার হচ্ছে 16। তাহলে এখানে এক্স স্কয়ার সমান কত বেরোচ্ছে, এক্স স্কয়ার সমান বেরোচ্ছে 16। তাহলে এক্স সমান এখানে কত বেরোবে, এই সরি 16, এক্স স্কয়ার সমান হচ্ছে 9, সরি 9, তাহলে এক্স সমান কত বেরোবে, এক্স সমান কত বেরোবে, এক্স সমান হচ্ছে এখানে 9 এর বর্গমূল হবে, কিন্তু এখানে ধনাত্মক মানটা নেওয়া হবে, প্লাস মাইনাস অ্যাকচুয়ালি প্লাসটা আমরা নেব, কারণ এখানে দৈর্ঘ্য কোনোদিন মাইনাস হতে পারে না। তাই এখানে উত্তর বেরোবে হচ্ছে 3, এক্স সমান 3। তাহলে আমাদের বিসি যেটা চেয়েছিল প্রস্থ, অতএব প্রস্থ সমান কত বেরিয়ে যাচ্ছে, আয়তক্ষেত্রটির প্রস্থ সেটা সমান বেরিয়ে যাচ্ছে হচ্ছে 3 সেমি, আয়তক্ষেত্রটার প্রস্থ বেরিয়ে যাচ্ছে 3 সেমি, এটাই হচ্ছে উত্তর। তো এবার আমরা করব 4এরটা। একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত। এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য চাইছে, তাহলে আমি একটা প্রথমে বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র, যার আমি নাম দিয়ে দিচ্ছি এখানে এ, বি, সি, ডি। এই বর্গক্ষেত্রের বলছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, দুটো কর্ণ আঁকতে হবে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, কর্ণ দুটো পরস্পরকে ধরে নিলাম ও বিন্দুতে ছেদ করেছে। এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো একটা বাহুর ওপর লম্ব আঁকতে হবে। ঠিক আছে, আমি এইখান থেকে এই বাহুটার ওপর লম্ব এঁকে দিচ্ছি, এটা হচ্ছে আমার লম্ব। এই লম্বের দৈর্ঘ্য বলে দিচ্ছে 2√2 সেমি। এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে এটা, এখানে যদি আমি নাম দিই ই, তাহলে ওই সমান এরা বলে দিচ্ছে, এটা বলে দিচ্ছে 2√2 এত সেমি, 2√2 সেমি। তাহলে এরা চাইছে যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণগুলোর দৈর্ঘ্য কত হবে। আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, এটা আমি জানি। তাহলে প্রথমে এখানে আমরা যেটা করে নিচ্ছি যে এ বি সি ডি বর্গক্ষেত্রের, এবিসিডি বর্গক্ষেত্রের দুটি কর্ণ, এসি একটা আর একটা হচ্ছে কি এসি ও বিডি, দুটি কর্ণ এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পরস্পরকে ও বিন্দুতে এখানে ছেদ করেছে। ও বিন্দু থেকে এবার কি করছি, ও বিন্দু থেকে ও বিন্দু থেকে ডিসি বাহুর ওপর লম্ব ও ই, এবং ওই সমান বলে দিচ্ছে কত 2√2 এত সেমি, ওইটা বলে দিচ্ছে এখানে 2√2 সেমি। ঠিক আছে,
এবার ও হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু, কারণ এখানে কর্ণ দুটো পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তার জন্য বিডি, ও হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু। ঠিক আছে, বিডি কর্ণের মধ্যবিন্দু। এবং কি হবে, এবং আমরা এখানে বলতে পারি যে এইটা এটার সঙ্গে হচ্ছে সমান্তরাল। তার কারণ হচ্ছে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবং আমরা বলতে পারি যে এখানে ওইটা যেটা আছে এটা সমান্তরাল হবে বিসি এর, ওইটা বিসি এর সমান্তরাল হবে, কারণ এখানে দুটো কোণই তো 90 ডিগ্রি, বাহুর উপর দুটো কোণই 90 ডিগ্রি। কারণ যেহেতু কোণ হচ্ছে ও ইডি, এওইডি আর হচ্ছে বিসিডি সমান হচ্ছে কোণ বিসিডি, এই দুটো কোণই হচ্ছে কত করে, 90 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এরা দুজনের হচ্ছে সমান্তরাল। এবার আমরা জানি কি, এবার এই ত্রিভুজটা যদি আমরা নিই, এই ত্রিভুজটা, ত্রিভুজ হচ্ছে বিসিডি, ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজটা, ত্রিভুজ বিসিডি এর বিডি বাহুর মধ্যবিন্দু, বিডি বাহুর মধ্যবিন্দু, বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, এবং এবং ও ই এখানে সমান্তরাল হচ্ছে বিসি এর সাথে। তাহলে এইখানে এটা এটার সাথে সমান্তরাল একটা মধ্যবিন্দু হলে তাহলে কি এইমাত্র দেখে এসেছি যে এটা মানে ওইটা হচ্ছে বিসি এর অর্ধেক হয়, অতএব হচ্ছে ওইটা হয়ে যায় হাফ অফ বিসি। এটা হচ্ছে ভেদক মধ্যবিন্দুর উপপাদ্য থেকে এসেছে। ওইটা হচ্ছে বিসি এর, ওইটা বিসি এর অর্ধেক হয়েছে। তাহলে এখানে কত হবে, অতএব বিসি সমান কত বেরিয়ে যাচ্ছে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এখানে এটা ওইটা বলে দিয়েছিল, তো এখানে দ্বিগুণ হয়ে যাবে, বিসিটা ওই এর দ্বিগুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে 2√2, তার সাথে হচ্ছে 2 গুণ করতে হবে, তার মানে হচ্ছে 4√2 এত সেমি। তাহলে বিসিটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাচ্ছে, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত বেরোচ্ছে, 4√2 এত সেমি। তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হবে, কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, কর্ণের দৈর্ঘ্য কত হয়, √2 ইন্টু এ হয়েছে। বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, কর্ণের দৈর্ঘ্য কত হয়, √2 ইন্টু এ হয়। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, √2 দিয়ে গুণ করতে হয়, √2 দিয়ে গুণ করলে কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে যায়, তাহলে √2 গুণ করলে 2 হয়ে যায়, তাহলে 4 ইন্টু 2 এত সেমি, 4 2 হচ্ছে 8 সেমি। তাহলে এটাই হচ্ছে উত্তর বর্গক্ষেত্রটার, অতএব বর্গক্ষেত্রটার তাহলে কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেল 8 সেমি। এবার আমরা করব পাঁচেরটা। পাঁচেরটা কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে 34 সেমি এবং ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত, এখানে প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য চাইছে। ঠিক আছে, আমি এখানে ধরে নিচ্ছি, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যকে আমি ধরে নিচ্ছি এখানে x সেমি, এবং প্রস্থটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে y সেমি, এবং এখানে হচ্ছে x গ্রেটার দ্যান 0 এবং yও এখানে গ্রেটার দ্যান 0। ঠিক আছে, তাহলে অতএব আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল তাহলে কত হবে, অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে কত হবে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে হচ্ছে x ইন্টু y এত সেমি ইন্টু সেমি হবে মানে বর্গ সেমি, তার মানে এখানে আমি লিখতে পারি xy বর্গ সেমি। আবার ক্ষেত্রফল কত বলে দিয়েছে, আবার ক্ষেত্রফল বইয়ে বলে দিয়েছে এখানে
60 বর্গ সেমি, ক্ষেত্রফল বলে দিয়েছে 60 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে এক্স ওয়াই সমান হচ্ছে 60, ঠিক আছে। এক্স ওয়াই সমান 60। এবার আয়তক্ষেত্রটার পরিসীমা কত? আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তক্ষেত্রটির পরিসীমা পরিসীমা সমান হচ্ছে 34 সেমি। পরিসীমা বলে দিয়েছে এখানে 34 সেমি। আবার সূত্র, আচ্ছা প্রথমে সূত্র দিয়ে করে দিচ্ছি। পরিসীমা কত তাহলে? পরিসীমা হচ্ছে এখানে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ y, 2 x প্লাস y। আবার আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তক্ষেত্রটির পরিসীমা, আবার পরিসীমা কত বলেছে? 34 সেমি। তাহলে শর্তানুসারে এ দুটো কি হবে? সমান হবে। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সমান হয়ে যাবে 34। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত বেরোচ্ছে? 34 এখানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 17। এক্স ওয়াই বেরিয়ে গেল এখানে, এক্স প্লাস ওয়াই এখানে বেরিয়ে গেল 17। আমাকে বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা আমরা জানি কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এটা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হবে, দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই, তাই রুট ওভার অফ দৈর্ঘ্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এখানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা লিখতে পারি, ঠিক আছে। এখানে এবার যদি মান বসিয়ে দিই তাহলে কি হবে? এখানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 17, 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 60 এত সেমি। 17 স্কোয়ার হচ্ছে 289, আর এটা হচ্ছে 120 এত, 6 দিয়ে 12, 120। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 169 হচ্ছে, 169 সেমি। 169 বর্গমূল করলে হচ্ছে 13 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বেরিয়ে গেল? 13 সেমি। আয়তক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেল 13 সেমি।